তো ৫ তারিখে হচ্ছে আমার একজন নানা মারা যায়, আত্মীয় আরকি। তো আনফরচুনেটলি সবাই যায় বাসার, আমি যাই না। আমি কই গেছি? আমি গেছি হচ্ছে স্টাডি ব্রিজের ভাইয়াদের কাছে মক দিতে রিয়াল লাইফে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, মকটা দেওয়া আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। তো আমি ৫ তারিখে ভাইয়াদের কাছে যাই। কারণ আমি কখনো রিয়েল রিয়েল মক সেশন বা কি আমি জানতামই না ইউএস এর এম্বাসির ভিতরে কেমন সিচুয়েশন থাকে। তো ৫ তারিখে যখন যাই সেখানে আমি দেখি ভাইয়াদের একটা কাউন্টারই আছে ওইখানে। মানে তখন আমি জানি না যে ভিতরে আসলে কেমন, কিন্তু ওনাদের কাছে ফার্স্ট দেখি যে কাউন্টার আসলে দেখতে কেমন হয়। এন্ড আমার সাথে আরো ৪-৫ জন ছিল ওনারা। তো ভাইয়ারা ভাইয়া মক নেয়। তো মক নেওয়ার সময় আমার যেটা মনে আছে যে আহ, কথা আমি অনলাইনে মক দিচ্ছিলাম। তো অনলাইনে আমার মোটামুটি একদিন ভালো একদিন খারাপ এভাবে যায়। কিন্তু ওই দিন যখন মক দিতে যাই, তো ফার্স্ট টাইম যখন কথা বলি, উনি আমাকে কিছু একটা জিজ্ঞেস করে এন্ড আমি টোটালি স্টপ, মানে একবারে স্টাক হয়ে যাই। আই ডোন্ট নো ওয়াই। তখন আমি বুঝতে পারি যে না, ইন্টারভিউ হয়তো এর থেকেও হার্ড হইতে পারে যদি আমি এরকম স্টপ হয়ে যাই। মানে আমি কিছু বলতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। আমি অনেকদিন যাবত মক দিচ্ছিলাম, প্রায় ১ মাসের উপরে। তারপরে এই সিচুয়েশন। তো ফাইন। আমার কাফি ভাই বললো যে ভয় পাওয়ার কিছু নেই, আপনি আরো দেন। তো এনভায়রনমেন্ট ওখানে অনেক ভালো ছিল, কাফি ভাই খুব ফ্রেন্ডলি। আরো যারা ছিল সবাই অনেক ফ্রেন্ডলি ছিল ভাইরা। তো যথারীতি ৭ তারিখ আসে, কিন্তু ৬ তারিখ রাতে আমি অনেক মক দিচ্ছিলাম, মানে অনেকগুলা। অ্যান্ড সকালে কাফি ভাইকে বলছিলাম যে ভাই ইন্টারভিউ আছে, ইন্টারভিউ ঢোকার আগে আমি একটা মক দিয়ে যাব। যেহেতু ফোন নেওয়া যায় না, তো ভাইয়া বলছে ওকে ফাইন, তাহলে আপনি সকালেই দিন। আমার ইন্টারভিউ ছিল হচ্ছে ৭ তারিখ সকাল ৯:৩০টার দিকে। আমি স্লট পাই, বাট আমি উঠছি হচ্ছে ৬:৩০টার দিকে। উঠে সবার আগে কাফি ভাইকে কল। নামাজ পড়ছি অবশ্যই। তারপরে কাফি ভাইকে কল দিলাম যে ভাইয়া, ভাইয়া তো ভাইয়া ঘুমের ভিতরে মক নেওয়া শুরু। ভাইয়া অলওয়েজ অ্যাক্টিভ। তো মক নেওয়া স্টার্ট করলো। দেন আমি দিলাম মক, এন্ড কাফি ভাইয়া বললো এভরিথিং ইজ গুড, আপনি আপনার টেনশনের কিছু নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো। আমি ৭টার দিকে বের হয়ে গেছি। And আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। মানে যখন আমি বাংলাদেশে ছিলাম, তো মোহাম্মদপুর থেকে আমার এম্বাসিতে যেতে অনেক সময় লেগে গেছে। আমি ভাবছিলাম যে হয়তো লেট হয়ে যাবে, বাট না, আমি ৮টার দিকে পৌঁছে গেছি। অ্যান্ড আমি যে লাইনে দাঁড়াই, অ্যান্ড ভিতরে যখন ঢুকবো, ফার্স্ট অফ অল আমি একটা, সবাই জানে যে DS-160 একটা কোড পাসপোর্টের পিছনে সিল মেরে দেয়, তারপরে হচ্ছে আর সোজা যাওয়া লাগে। তো ওই রেড লাইন, যে ইয়েলো লাইন ধরে সামনে যাইতে হয়, তো ওখানে আমি যাই। তো ওইখানে আমি ফার্স্ট দেখি যে একটা ভিসা অফিসার এন্ট্রি করতেছে, ওনারা পিছনে গেটে ঢুকে। তখন আমি দেখি যে উনি আমাদের লাইনের দিকে তাকে হাসতেছে। আই ডোন্ট নো ওয়াই। তো উনি হাসতেছে। তো আমি আরো আরো এক্সাইটেড, আমি ইন্টারভিউ নিয়ে খুবই এক্সাইটেড। অনেকে বলে যে রাতে ঘুম হয় না ইন্টারভিউর আগে রাতে, আমি বিন্দাস ঘুমাই নিছি। তো আমি ভিসাকে দেখে আমি হাত না হেলাম। And উনি হয়তো খেয়াল করে নাই। এরপরে যথারীতি ঢুকলাম। ভাইয়ের আগেই বলে দিয়েছিল গেটটা একটু টাইট হয়, একটু ঢুকতে প্রবলেম হতে পারে। আমি আমি গেট টাচই করিনি, কারণ সামনে যে ছিল উনি গেট খুলছে। তো ঢুকলাম, ঢোকার পরে আমাদের যথারীতি চেক আপ হলো। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি ড্রেস আপ নিয়ে অনেক শুনছি। যারা পিএইচডির জন্য আসবেন অবশ্যই আপনারা ফর্মাল ড্রেস আপ মেনটেন করবেন, বাট মাস্টার্স বা ব্যাচেলর, আমি হচ্ছে আন্ডার গ্রাডেড, মানে ব্যাচেলর করতেছি বায়োলজিক্যাল সায়েন্স প্রি মেডিসিন। তো আমি হচ্ছে নর্মালি একটা সাদা শার্ট, যেটা আমি ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনে ইউজ করতাম, আর হচ্ছে একটা কালো প্যান্ট, যেটা সবার কাছে থাকা উচিত আমি মনে করি। তো এটা পরে গেছি। বাট পিএইচডি যারা যাবেন তারা অবশ্যই একটু স্যুটটা মেনটেন করবেন। তো আহ চেক আপের জন্য গেলাম। যারা স্যুট পরে যায় তাদেরকে স্যুটটা খুলে চেক করার, বেল্ট খুলে নেয়। যদি আপনার কাছে মেটাল ডিটেক্টেড কিছু থাকে ওগুলো চেক করে নেয়। অ্যান্ড অনেকে বলে ফাইল কেমন নেওয়া যাবে নাকি ট্রান্সপারেন্ট। তো আপনি যে কোনো ফাইল নিতে পারেন। আমি একজনকে দেখছি উনি একবারে ব্ল্যাক ফাইল নিয়ে গেছিল, ওটাও অ্যালাউড, নো প্রবলেম। হাতে ঘড়ি নিতে দেয়। আমি আমার সময় ঘড়ি নেওয়া আমার ছিল না, কারণ আমি আমি একদম সিম্পল, আমি টুনো টাইও পরি নাই, জাস্ট নর্মাল ভাবে গেছি। অ্যান্ড আমার সামনে যে ছিল ওনার কাছে ঘড়ি ছিল, আমি দেখছি। তো ভিতরটা আমি ভাবছি অনেক ফ্যান্সি হবে, বাট ভিতরটা একেবারে সাদা মাটা। আপনি ঢুকলে ভাববেন আপনি 90s এর ভাইব পাচ্ছেন। তো আমি ভিতরে ঢুকলাম। আমার তো ভিতরে টেনশন কাজ করা শুরু করছে একটু একটু, যে কি হবে না হবে। কিন্তু ভিতরে ঢোকার পরে দেখলাম যে ব্যাংকে চলে আসছি, হয়তো বাংলাদেশে কোনো একটা সরকারি ব্যাংকে। এত পরিমাণ মানুষ, আর সাথে সবাই প্রায় রোবোটিক স্টাইলে হাঁটা চলা, সবাই রোবটের মতো চলাফেরা করতেছে। এবং
সবার কাছে ফেক স্মাইল, কেউ কোনো রিল স্মাইলই দিচ্ছে না। তো যথারীতি লাইন ধরে 1 নাম্বার কাউন্টারে গেলাম। সরি, 1 2 3 হচ্ছে পাসপোর্ট নিচ্ছিল। 1 2 3 4 5 এই পর্যন্ত হচ্ছে পাসপোর্ট নিচ্ছে, 6 7 মেবি কিছু একটা হচ্ছিল, 7 নম্বরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো আমি 2 নাম্বার কাউন্টারে গেলাম, আমি পাসপোর্ট দিলাম। দেন উনি আমাকে জাস্ট কিছু একটা টাইপ করলো, দেন বললো যে আপনি সেভিস ফি কবে দিছেন। আমি তো টোটালি ব্ল্যাঙ্ক, আমি তো জানি না আমি সেভিস ফি কবে দিছি। আমি বলছি কিছুদিন আগে দিছি, আমার কাছে রিসিট আছে, আপনি কি দেখতে চান? ও, ওখানে সবাই হচ্ছে বাঙালি। আর আহ 8 9 10 11 12 এগুলো হচ্ছে সবাই ফরেনার থাকে, এরা হচ্ছে ভিসা অফিসার। তো উনি বললো যে ওকে, নো ওয়ারিজ, আপনি এত তারিখে দিছেন আপনার সেভিস ফি, আপনার টেনশনে কিছু নেই, ইউ ওকে। দেন যে আমি বসলাম, সরি বসি নাই আসলে, আরেকবার লাইনে দাঁড়াইতে হয়েছে কারণ আমার ফিঙ্গারপ্রিন্ট নিবে। তো ফিঙ্গারপ্রিন্টটা নেয় হচ্ছে একজন বিদেশি মহিলা, হয়তো এখন চেঞ্জ হতেও পারে। তো মহিলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিল। তো আমার সামনে ছিল একজন বৃদ্ধা এবং একজন আহ বৃদ্ধা আর বৃদ্ধ, একজন মানে ওনারা কাপলস, বাট বুড়া বুড়ি আর কি যেটাকে বলে। তো ওনারা খুবই ফানি অ্যাকসেন্টে বাংলা যেটাকে বলে একদম পিওর বাংলা, ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে অনেকক্ষণ টাইম নিচ্ছিল। তা আমি ভাবছি মনে হয় এটাই ইন্টারভিউ, কারণ হয়তো এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবো। যেহেতু আমি মক দিয়ে আসছি কাফি ভাইদের ওখানে, তো ওনারা সেম, মানে এক্স্যাক্টলি সেম ওইভাবেই মকটা নেয়। মানে আপনি রিয়েল আর ফেকে কোনো ডিফারেন্সটা বুঝবেন না। আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দিয়ে বসছি। 2টা লম্বা চেয়ার থাকে, ঢুকলেই বুঝতে পারবে, সবাই বুঝবে। তো বিশাল বিশাল লম্বা 2টা চেয়ার থাকে। তো রাউন্ড আপলি সবাই আগাচ্ছে আগাচ্ছে। তো এই ইন দ্য মিন টাইম আমার মনে আছে যে আমার ভিতরে এক ফোঁটাও নার্ভাসনেস নাই, ফুললি কনফিডেন্স আমি। বাট একটা মেয়েকে দেখে আমি টোটালি কনফিডেন্স হারাই ফেলছি, কারণ ওর হাতে ছিল 4টা পাসপোর্ট। দেখেই বুঝতেছি যে সবগুলা পাসপোর্ট মানে ভিসা দিয়ে ভরা, মানে ও প্রচুর ট্রাভেল করে। অ্যান্ড আমি জিজ্ঞেস করছিলাম আন্ডার গ্র্যাড নাকি, তো হ্যাঁ ও আন্ডার গ্র্যাডে মানে ব্যাচেলার। তো ওনার ডেফিসিট ছিল 63K, $63,000 ডেফিসিট 1 বছরে। তো সেটা নিয়ে উনি দাঁড়াইতেছে। তো আমি তো ভাবছি যে ভাই, ভিসা হইলে ওর হবে, আমার হবে না। তো আমি জাস্ট দোয়া করতেছি, আল্লাহর কাছে যাইতেছিলাম যে আমার যে কোনো কাউন্টার হোক না কেন, শুধু মানে ওই মেয়ে যে লাইনে আছে আমি ওই লাইনে যাইতে চাই না, কারণ ওর ওর প্রোফাইল আমার প্রোফাইল ডিফারেন্ট। ফাইন, আমি তারপরে বসে আছি। তো এখন আমি চেয়ারে বসে আছি আর ইন্টারভিউ দেখতেছি, সবার কথাগুলো শুনতেছি যে ভিসা অফিসাররা কি বলতেছে না বলতেছে। তো আমি যে শুনতেছি, তো হঠাৎ একজনকে দেখলাম, একটা মহিলা অনেক ডকুমেন্টস দেখাচ্ছে। আমি সচরাচর শুনছি যে ডকুমেন্টস দেখে না বা কোনো ফাইলপত্র দেখে না, বাট ওই মহিলাটা চেক করলাম, হঠাৎ করে রিজেক্ট করে দিল ভিসা অফিসার 11 নম্বর কাউন্টারে। অ্যান্ড সাথে সাথে মহিলা পুরো ওখানে থমে অনেকক্ষণ দাঁড়ায় আছেন। ভিসা অফিসার বারবার বলতেছে আপনি সরে যান, সামনের জন ই করে দেন, সুযোগ করে দেন। তো ওটা দেখে তো একটু কেমন যেন লাগলো, তারপরে কনফিডেন্স আমার ভিতরে, এটা এটা একটা আল্লাহর রহমত যে আমি পুরো ফুললি কনফিডেন্স ছিলাম। 7 নম্বর কাউন্টার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, তো আমার টাইম চলে আসছে। তো আমি জাস্ট দুইটাই রিকোয়েস্ট আল্লাহর কাছে যে আল্লাহ, ওই মেয়েটার সাথে যেন না যায়, আর হচ্ছে 11 নম্বর কাউন্টারে যেন না যায়। তো হঠাৎ করে ভিসা অফিসাররা কাউন্টার এক্সচেঞ্জ করা স্টার্ট করলো। 11 নম্বর কাউন্টার যে মহিলা ছিল উনি 10 নম্বরে চলে আসছো, অ্যান্ড বাকিরা মোটামুটি সেমই ছিল। বাট 7 নম্বর কাউন্টার যেখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, উনি চলে গেল 3 নম্বর কাউন্টারে। আর 7 নম্বর কাউন্টারে আমি দেখলাম যে 7 নম্বর কাউন্টার আসলে ফিঙ্গারপ্রিন্টের জন্য, পিছনে হলো সব স্টাফদের দেখা যায় যে ডেস্কের মতো ছোট ছোট ডেস্কে অনেকগুলো কম্পিউটার নিয়ে বসে আছে সবাই, একজনের একটা। দেখতেছি একটা হ্যান্ডসাম জেন্টলম্যান আসতেছে, সবাইকে স্মাইল দিয়ে দিয়ে উনি ঢুকতেছে। তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আর আমি ভাবছি হয়তো উনি একজন এমপ্লয়। বাট না, আমি ভুল। উনি হচ্ছে একজন ভিসা অফিসার। তো উনি 7 নম্বর কাউন্টার আসছে, এই ইন্টার মিন টাইম আমারও, আমি একদম কর্নারে চলে আসছি, পরে আমারই। তো আমি রেডি যে আমি 11 নম্বর কাউন্টারে যাচ্ছি, কারণ আমার সামনের জনকে 10 নম্বরে পাঠিয়ে দিচ্ছে, বৃদ্ধ মহিলাকে। আর আমি হচ্ছি পরের জন, তো আমাকে 11 নম্বরে পাঠাবে, আমি রেডি। বাট আনফর্চুনেটলি উনি তখন মাইকে অ্যানাউন্স করলো ওই যে 7 নম্বর কাউন্টারে চলে গেছে, যে জেন্টলম্যান আসতেছে। উনি বললো যে কাউন্টার নাম্বার 7 ইজ ওপেন না। তো ভলেন্টিয়ার ছিল, ভলেন্টিয়ার সাথে সাথে বললো আপনি কাউন্টার নাম্বার 7 চলুন। তো কাউন্টার নাম্বার 7 ইজ ওপেন, অ্যান্ড আমি হচ্ছে ফার্স্ট। তো আমি গেলাম, আমি প্রচন্ড ফার্স্ট। আমি আমি গেলাম, আমার মনে হচ্ছে খুব তাড়াহুড়া করতে হবে, আমি সব জায়গায় শুনছি যে খুব ফাস্ট হয় ইন্টারভিউ। তো হয়তো 1 মিনিটের ভিতরে যা হওয়ার ডিসিশন হয়ে যাবে। তো গেলাম, যে আমি সুন্দর মতো বললাম হাই গুড মর্নিং, হাউ আর ইউ স্যার। দেন উনি বললো যে আই এম ফাইন, প্লিজ পাস মি পাসপোর্ট। উনি পাসপোর্ট আর I-20 চাওয়ার আগে আমি পাসপোর্ট I-20 অলরেডি দিয়ে দিছি। তো উনিও মানে হঠাৎ করে হয়ে গেছে ফার্স্ট ইন্টারভিউ, উনিও সাথে সাথে মানে উনিও অ্যাক্টিভনেসটা ফিরে পেয়েছে। তো
উনি দিয়ে জিজ্ঞেস করা শুরু করলো। প্রথম জিজ্ঞেস করছে আপনি হাউ মেনি ইউনিভার্সিটি ডিড ইউ অ্যাপ্লাইড? I just replied that I applied for 11 universities and আমি প্রত্যেকটা থেকে আমার স্কলারশিপ এন্ড অ্যাকসেপ্টেন্স আসছে। ওকে ফাইন। দেন পরের কোয়েশ্চেন আসছে হচ্ছে আপনার আপনার ফিস কে বহন করবে বা আপনি ফিস কিভাবে বহন করবেন? কোয়েশ্চেন গুলো কিন্তু এমন না যে হু ইজ দ্য স্পন্সর এভাবে জিজ্ঞেস করে না। একেকজনকে একেক রকম ভাবে জিজ্ঞেস করে বাট মেইন জিনিস সেম। তো আমাকে জিজ্ঞেস করছে যে হু উইল গোনা পে ইউর রেস্ট অফ দ্য ফিস? বাট আমিও একটু নার্ভাস তো। তো আমি বলছি যে আমিও ভাবতে যেও আর ভাবি নাই। বলছি যে আমি ডিরেক্টলি বলছি মাই স্পন্সর ইজ মাই প্যাটার্ন আঙ্কেল। উনি আমেরিকাতেই থাকে। উনার ব্যাংকে তো আমি ৪ লাইনে শেষ করছি। জাস্ট আমি যতটুকু দরকার অতটুকু বলছি। এক্সট্রাও না কমও না। উনি বলছে ওকে ফাইন। দেন উনি জিজ্ঞেস করছে যে তুমি কেন যেতে চাও ইউনিভার্সিটিতে? আমি বললাম যে এই ফ্যাসিলিটিস গুলো আছে। সবার কোশ্চেন যেমন থাকে সেম ভাবে। তো উনি বলতেছে দেন উনি আস্ক করলো যে যেহেতু দেখে ফেলছে যে অলরেডি আমার প্যাটার্ন আঙ্কেল অলরেডি মানে আমার চাচা চাচা অলরেডি আমেরিকাতে আছে দেন আবার উনি আমার স্পন্সর তো স্বাভাবিকভাবেই সবার ভিতরে আত্মীয় থাকলে তো ভাই ভিসা হয় না এটা আমি আগেই জানতাম সবাই বলতো বাট তাও আমি যেটা দরকার যেটা সত্যি সেটাই কারণ আমি ভাই ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করি নাই তো বললাম দেন উনি বললো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আগে কখনো গেছেন নাকি আমেরিকাতে আমি বললাম যে না আপনার নামে কোনো পিটিশন ফাইল আছে নাকি আমি বললাম যে নো দেন ওকে উনি আর কিছু জিজ্ঞেস করেন নাই তো উনি কম্পিউটার টাইপ করতেছে আমার দিকে তাকাচ্ছে উনিও জেন্টলম্যান খুবই চিল আমিও খুবই চিল আমিও হাসতেছি উনিও হাসতেছে কোনো ধরনের নার্ভাসনেস নেই কিছু নেই তো উনি আমাকে দেন টাইপ করতেছে কম্পিউটারে আমি তখন নিজে থেকেই আমার বোর লাগতেছে যে কি রে ভাই কিছু জিজ্ঞেস করে না এতক্ষণ ধরে কি টাইপ করে তখন আমি নিজেই জিজ্ঞেস করলাম যে আপনি কি আমার চাচার পাসপোর্টটা দেখতে চান আমি চাচার পাসপোর্টের একটা প্রিন্ট আউট নিয়ে গেছি তো উনি বলছে যে নো নিড দেন উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের দেশে আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন নাকি যেহেতু আমি ব্যাচেলার স্টুডেন্ট তখন আমি বললাম যে হ্যাঁ আমি কিছু না বলে একদম ডিরেক্ট যেটা মুখে আসছে তখন ওটা বলছি যে হ্যাঁ আমি আরো 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি উম, ঢাকা ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এআইবি আর ইউআইইউ আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে হয় নাই ব্র্যাক আর এআইবি থেকে আসছে তাও ভিসা অফিসার জিজ্ঞেস করলো যে আপনি ব্র্যাক ছেড়ে কেন আপনি বাইরের দেশে পড়তে যেতে যাচ্ছেন তখন আমি বললাম যে আমি জানি না আমার এগুলা প্রিপারেশন নাই বাট আমি ফ্লুয়েন্টলি বলে যেতে চাই। আমার ভিতরে একটু নার্ভাসনেস নেই আমি জাস্ট নর্মালি বলে গেলাম যে আই ওয়ান্ট গো দেয়ার বিকজ আই গট দিস মেজর দ্যাট ওয়াজ নট আই ওয়ান্ট ইন্টারেস্টেড আই জাস্ট ওয়ান্ট গো ফর দ্য ফর মাই ফিউচার উইচ ইজ মাই ক্যারিয়ার ট্র্যাক মানে যেটা আসতেছে মুখে ওইটাই বলতেছি অ্যান্ড উনিও খুব সুন্দরভাবে বলতেছে যে ওকে ফাইন দেন উনি বললো যে ওকে ফাইন তাহলে এবার আমাকে জিজ্ঞেস করছে যে তোমার বায়োলজির ফেভারিট কোর্স দুইটা কি তো আমার তো ভাই মাথায় আসে না যে এগুলো জিজ্ঞেস করবে তো বললাম আমার বায়োলজির ফেভারিট কোর্স হচ্ছে ইকোলজি আর মলিকুলার লেভেল অফ বায়োলজি দেন উনি বললো যে ওকে ফাইন এরপরে লাস্ট আমাকে আবার এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আরেকবার জিজ্ঞেস করলো যে তুমি কয়টা ইউনিভার্সিটিতে ইউএসএ তে অ্যাপ্লাই করছো আমি বললাম যে 11টা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছি আমি ভাবছি যে ইন্টারভিউ হবে 1 মিনিট সবারই সেমই হয় এরকমই 1 মিনিট 1.5 মিনিট কেউ 30 সেকেন্ড বাট আমার ইন্টারভিউ অলরেডি 5 থেকে 6 মিনিট চলে গেছে স্টিল আমার ইন্টারভিউ চলতেছে 6 মিনিট এখানে অলরেডি নাই আমি বলতে আমার ভিতরে ফিল হচ্ছে না যে অনেকক্ষণ ধরে দিতেছি বাট আমার আস্তে আস্তে যত কাছে আসছে ততক্ষণ আমার মনে হচ্ছে কি রে ইন্টারভিউ শেষ হচ্ছে না কেন এতক্ষণ তো লাগে না তখন আমাকে আবার জিজ্ঞেস করলো যে আহ, তুমি তো ব্র্যাক ছেড়ে আমেরিকায় পড়তে যেতে যাচ্ছ তো তোমার এটা বলো আমাকে যে ব্র্যাকেও তো বায়োলজি মেজর আছে তাহলে তুমি কেন এটাতে পড়বা না তো আমি বললাম যে বায়োলজি ওখানেও আছে বাট আমি ওখানে চান্স পাই নাই বায়োলজিতে যেটা এক্স্যাক্টলি সত্যি কথা সেটাই আমি বলতেছি আমার ওখানে হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপলি অ্যান্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স তো উনি বললো কি এখানে কি স্পেসিফিক মেজর সিলেক্ট করতে হয় ভিসা জিজ্ঞেস করলো আমি বললাম যে ইয়েস অফিসার ইউ ক্যান সিলেক্ট আপ টু 3 বাট আই সিলেক্ট অনলি 2 দেন উনি বললো যে ও ওকে দেন আমাকে লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে ইউ হোয়াটস ইউর ফিউচার প্ল্যান আমি বললাম যে আমি বাইরের দেশে পড়তে যেতেছি আমি বাংলাদেশে ফিরে আসবো আসার পরে হচ্ছে হয়তো কোনো সরকারি হসপিটালের একজন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের অফিসার হব এতটুকুই দেন আমার আম্মু মেডিকেল লাইনে ছিল তো আমি ওনাকে বললাম যে আমার আম্মু একজন সরকারি নার্স তো আমি জানি না কেন বলছি বাট আমি বলে দিছি যে যদি ইন ফিউচারে আমি বাংলাদেশে ব্যাক করি তাহলে আমি আমার মার সাথে কাজ করতে চাই ওকে ফাইন এবার উনি আবারও টাইপ করতেছে কিছুক্ষণ
আমি জানি না আমার ইন্টারভিউ কতক্ষণ হয়েছে, কারণ অনেক লং টাইম ধরে আমার ফিল হইতেছিল। তো উনি আবার টাইপ করা শুরু করছে। এই টাইমে আমি সবসময় ইউটিউবে যখনই ঘাটছি না কেন ইন্টারভিউর সময়, যে একটা বাস্কেট থাকে, ভাইয়ারা কাফি ভাবে আমাকে বলছিল যখন ইন্টারভিউ মক নিচ্ছিল, তো বাস্কেটে নাকি ড্রপ করে দেয় পাসপোর্ট অ্যান্ড ই গ্রিন লিট বা একটা ব্লু লিফলেট ধরে দেয় হাতে। তো আমি বাস্কেট খুঁজতেছি, কারণ আমি মনে করছি আমার ইন্টারভিউ হয়তো হইলো হবে, না হইলো নেই। তাই আমি বাস্কেট খুঁজে শুরু করছি, আরে বাস্কেট কই। আমি দেখলাম কোনো বাস্কেটই নাই। And কারণ ওটা ইন্টারভিউ কাউন্টারই না, কারণ সব নাম্বার কাউন্টার ফিঙ্গারপ্রিন্ট নাই। আর আমি পিছনে দেখতেছি মানুষ কি করতেছে। তো কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আচ্ছা চুপ যেহেতু আছে, আরেকবার জিজ্ঞেস করি কিছু। তখন আমি আবারও জিজ্ঞেস করলাম ভিসা অফিসারকে, আচ্ছা আমার মার ব্যাপারে বলছি, চাচার ব্যাপারে বলছি, আমার বাবার ব্যাপারে তো কিছু জিজ্ঞেস করিনি। আমি বললাম যে ইউ ওয়ানা ইউ ওয়ানা হিয়ার অ্যাবাউট হোয়াটস মাই ড্যাড জব, বাট হি জাস্ট সেড নো। দেন ফাইন, আমি আবার চুপ আছি। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে উনি বললো যে কংগ্রেচুলেশনস, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। দেন উনি আমাকে ভুলে রিফিউজ লেটারটা হাতে ধরাই দিছিল। বাট আমি আবার উকি মারছি যে ভাই রিফিউজ লেটার তো আমার না। তো উনি বলছে ও সরি। দেন উনি ব্লু লিফলেটটা বের করে দিল। দেন বললো যে I-20 ক্যারি করবা যখন ফ্লাই করবা। তারপরে কিছু কিছু বলছে যেগুলো আমার মাথায় কিচ্ছু নেই। জাস্ট আমি ইন্টারভিউ শেষ করলাম, পিছনে ঘুরলাম, দেন আমি চলে আসছি। আর বের হওয়ার পরে ওই মেয়েটাকে আমি প্রথমেই বের করছি খুঁজে, কারণ আমার ইন্টারেস্ট ছিল যে ওই মেয়েটা পাইছে নাকি। কারণ ওর ভাই 4টা পাসপোর্ট ওর হাতে, সব ভিসা লাগানো, তাও ভিসা দেখা যাইতেছে এরকম অবস্থা পাসপোর্টে। তো দেখলাম যে হ্যাঁ ওরও হয়ে গেছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাচ্ছেন। মানে জানি না কেন ওরা কোএক্সিডেন্স, ও আর আমি সেম ইউনিভার্সিটিতে। ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে, আমি ইউনিভার্সিটিতে, বাট ওর হচ্ছে 63K ডেফিসিট। দ্যাটস হিউজ, লাইক $63,000। মাই গড। দেন আর ভাই, আর আম্মুর সাথে এই করলাম। দেন কাফি ভাইদের ফোন দিলাম। ও ইন্টারভিউ শেষ হওয়ার পর কাফি ভাইকে ফোন দিছি যে ভাইয়া, ভাই আগেই বলে দিছে কংগ্রেচুলেশন। সো দ্যাটস ইট। আমার ইন্টারভিউর সময় আপনারাই রেডি করে দিয়েছিলেন কোশ্চেন অ্যান্সার গুলো, যে স্পন্সর অ্যান্সার টু কতটুকু বললে বেটার হবে বা কতটুকু। আর ভাই আমি ওটার থেকেও শর্ট করে ফেলছি আনফরচুনেটলি। অ্যান্ড আমার 4 লাইন আমি বলছি জাস্ট যে মাই প্যাটার্ন আঙ্কেল ইজ দ্যাট, হিজ ইয়ারলি ইনকাম ইজ দ্যাট। আমেরিকাতে ভাই এটা আমার আসার পরে রিয়েলাইজ হয়েছে যে আপনি মান্থলি গেছে। যখন আমি মক দিতে গেছি আমি রিয়েল লাইফে, তো আমি ওর আগের দিনও কিন্তু মক দিছি প্রায় 3-4টা, কিন্তু আমি রিজেক্ট হয়েছি সকালবেলা। বাকি সবগুলো আমার একসেপ্টেড। বাট আমি রিয়েল লাইফে যখন মক দিতে গেছি তখন আমি বুঝছি যে রিয়েল লাইফে মক দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। কারণ আপনি যখন রিয়েল লাইফে মক দিবেন আপনি বুঝতে পারেন। আমি যখন ফার্স্ট রিয়েল লাইফে মক দিছি আমি ফুললি স্টপ হয়ে গেছি। আমি জানি আমার প্রিপারেশন ভালো, বাট স্টিল আমি স্টপ হয়ে গেছি। অ্যান্ড ভিসা অফিসার অবভিয়াসলি অনেক অনেক ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড আমি দেখছি যে সবাই, মোটামুটি সবাই ফ্রেন্ডলি থেকে, হ্যাঁ ওই 11 নম্বর কাউন্টারে মহিলা ছাড়া সবাই খুবই ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড ভিসা যে কি দেখে দেবে এটা আমি জানি না। আর কি একজন বলছিল আমাকে যে দাড়ি শেভ করে যেতেন, যেটার কারণে আমার খুবই বিচ্ছিরি লাগতেছিল। কারণ আমার DS-160 পিকচারে আমার দাড়ি ছিল একটু হালকা, আর আমি একেবারে ক্লিন শেভ করে গেছি, যেটা আমার খুবই বাজে লাগতেছিল। বাট দ্যাটস ফাইন। নয়ন, এখন একটা কোশ্চেন, সবার এখানে অনেকেই আছেন যারা সামনে ইন্টারভিউ ফেস করবেন, অনেকেই হচ্ছে সেকেন্ড টাইম দাঁড়াবেন, কিংবা অনেকেই আছে যারা অ্যাপ্লাই করবে। প্রেজেন্ট সিচুয়েশনটা কি হয়েছে, আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা যদি সবার সাথে শেয়ার করেন। প্রেজেন্ট সিচুয়েশন যদি সত্যি কথা বলি, যখন আসছি স্টিল নাও দুইটা একেবারেই সেম আমার কাছে। কারণ তখনও খারাপ ছিল, এখনো খারাপ চলতেছে, এখন একটু বেশি খারাপ হয়ে গেছে হয়তো। আপনি যত বড় বড় সিটিতে যাবেন আমার মনে হয় তত বড় বড় প্রবলেম ফেস করবেন আপনি। ইনকামের কথা যদি বলি, বা অন ক্যাম্পাস জব থাকে 20 আওয়ার্স, যেটা আমরা সবাই করি, অ্যান্ড দ্যাটস ফাইন। বাট অন্য যেগুলো হয় আমি নাম বলবো না বা কিছু মেনশন করবো না, বাট আপনি যত বড় সিটিতে যাবেন তত বেশি প্রবলেম ফেস করার চান্স থাকবে। কারণ তত বড় সিটিতে আপনি যত গ্রাম্যময় এলাকার দিকে আসবেন, আপনি ভাই টিকে থাকেন, আগে টিকে থাকেন, তারপরে টাকা আসবে ভাই। আমেরিকাতে আমি আজকে আসছি, কয় মাস হয়েছে, আমি আসছি হচ্ছে অগস্টে, 25শে অগস্টে আসছে, আর এই 26শে জানুয়ারি চলতেছে। বাট ভাই স্টিল আমি বলতে পারবো যে ভাই আলহামদুলিল্লাহ এজ আ ব্যাচেলার স্টুডেন্ট হিউজ হিউজ ইনকাম। বাট তারপরেও ভাই ইনকাম সাইড অফ রাখলে আপনি যত বাইরের দিকে যাবেন, মানে আপনি একটু আদার সাইড গুলোতে যাবেন তত ভালো, বড় সিটি গুলা স্কিপ করাই বেটার। আর ইন্টারভিউর কথা যদি বলি ভাইয়া, যে ভিসা অফিসারের কথা, 20 বছর আগেও ইন্টারভিউ যেমন ছিল স্টিল তেমন থাকবে, ইন ফিউচারও তেমন থাকবে। ভিসা অফিসার দেখবে আপনার কনফিডেন্স, আপনার কাগজপত্র দেখবে না, আপনার মুখের কথা দিয়ে আপনার বিলিভ করাতে হবে, দ্যাটস ইট। আর বাইরে জব করাটা আমি এখন বলবো যে স্টপ করাই ভালো যদি আপনি বড় শহরগুলোতে থাকেন। আর
ছোট শহর মানে গ্রামগুলোতে যদি থাকেন তাহলে বলবো যে করতে পারেন, বাট রিস্ক আপ টু ইউ। বাট প্রেজেন্ট সিচুয়েশন ঠিক না। যারা 2 বছর আগে থেকে কাজ করতেছে ওদের সাথে কথা বলে দেখছি যে যখন তখন যে কোনো কিছু হয়ে যায়। আমি যেখানে আছি এখানে পাশের শহরটা অনেক বড়, আমি যে শহরে আছি তার থেকে প্রায় 4 গুণ, মানে ওইটা প্রায় তিনটা চারটা বাংলাদেশের সমান হবে স্টেট। বাট স্টিল ওইখানে ঘুরে গেছে, ধরে নিয়ে গেছে। বাট আমি যেখানে আছি এখানে আসেই নাই বলতে গেলে, একবার আসছে জাস্ট। সো এটা লাকের উপরে ভাই, এটা এখানে কিছু করার নেই। ভাইয়ার ওভারঅল যে উনি যেটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন সেটা থেকে আমি 3টা পয়েন্ট যা ছোট করে একটু অ্যাড্রেস করবো, যেটা যারা এখন শুনছেন তাদের জন্য কাজে লাগবে। ফার্স্ট অফ অল ভাইয়া যেটা মেনশন করলেন, ভাইয়া অ্যাপ্লিকেশন শুরু করেন তার আগের বছর অগাস্ট থেকে, বিকজ উনি টার্গেট করছেন নেক্সট ফল। তো আমরা গত 3 মাস থেকে অনেকে যারা আমাদেরকে রেগুলার ফলো করেন অনেকে হয়তো জেনে থাকবেন যে আমরা অনেক আগে থেকেই আমরা বলি হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা করার জন্য। আমরা গত 3 মাস থেকে বলতেছি কিন্তু ফল অ্যাপ্লিকেশন 2026 এ ফল অ্যাপ্লিকেশন স্টার্ট করে দেওয়ার জন্য, বিকজ ইউনিভার্সিটি গুলো কিন্তু তারা তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করে দিয়েছিল। তো এটা একটা বড় একটা মেজর টু সিকিউর ইউর ফান্ডিং। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়ে ভাইয়া যেটা বলে স্কলারশিপের ইস্যুটা। ফান্ডিং ভাইয়া যেটা বলে যে ইনকামের সাথে একটা ইস্যু, কারণ ব্যাচেলর প্রোগ্রামে থেকে উনি বলতেছেন যা পাচ্ছেন উনি আলহামদুলিল্লাহ $20 যেটা 20 আওয়ার্স এর উনি যেটা কাজ করার সুযোগ পাচ্ছেন ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে গিয়ে অ্যাজ পার লিগ্যাল ডকুমেন্টস বা অ্যাজ পার দেয়ার রুলস এন্ড রেগুলেশন ইট ইজ পারমিটেড টু দা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস 20 আওয়ার্স অন ক্যাম্পাস জব। তো এই জিনিসটা কখন আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? যখন হচ্ছে গিয়ে আপনার নিজের একটা ফান্ডিং অপরচুনিটি থাকবে, যে বিশ্ববিদ্যালয় আপনাকে লেটসে মিনিমাম 60% বা 70% ক্যারি করতেছে, আপনার ওভারঅল কস্টিং এর 60 থেকে 70% ক্যারি করতেছে, তখনই হচ্ছে কি আপনি বাকি 30% ওই যে 20 আওয়ার্স আপনি জব করছেন সেখান থেকে আপনি হয়তো কভার আপ করে যেতে পারবেন। 100% পেলে তো কোনো অসুবিধাই নেই। তো তখনই আপনি কনফিডেন্ট। আর কারা হচ্ছে গিয়ে 20 আওয়ার্স এর বেশি জব করার চেষ্টা করে বা কিংবা আদার্স জব করার চেষ্টা করে, যারা সেলফ ফান্ডে যায়। তো সেলফ ফান্ড যাওয়া আর উইথ স্কলারশিপ আর উইদাউট স্কলারশিপের মধ্যে দুটো ডিফারেন্স আছে। তো আই হোপ ওনারাও বুঝতে পারছেন ভাইয়ার ওভারঅল কনভারসেশন থেকে। কনভারসেশন ক্যারি করতে পারে না, অনেকে হয়তো আইএলটিএস 6.5 আছে বা 6 আছে, কিন্তু সে 6 to 7 মিনিট সে হচ্ছে দেখা যাচ্ছে ইয়াটা ক্যারি করতে পারতেছে না, কনভারসেশনটা ক্যারি করতে পারতেছে না। সো এই ক্যাপাসিটিটা থাকতে হবে যখন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই ক্যালিবার আপনার থাকা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার নয়ন, আপনার অতি মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের প্ল্যাটফর্মে এসে আপনি আপনার মূল্যবান এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। আশা করি যারা শুনছে সবাই উপকৃত হবে। বর্তমান যে সময় যাচ্ছে, সময়টা একটু খারাপ যাচ্ছে, বাট আপনার সাজেশন যেটা ছিল এবং আমরা যেটা অলওয়েজ সাজেশন দিয়ে আসি স্টুডেন্টদেরকে বা আমাদের অ্যাপ্লিক্যান্টদেরকে, আশা করি ওভারঅল তাদের জন্য কাজে লাগবে। এখন খুবই হাই টাইম, আমি আবারও বলছি, এখনো খুবই হাই টাইম টু অ্যাপ্লাই ফর দি নেক্সট ফল সেশন অর দি স্প্রিং 2027। তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার নয়ন, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্কলারশিপের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার যে স্কলারশিপ আছে সেটা কিন্তু ভাইয়া আহামরি কিছু না। আর 20 আওয়ার্স অন ক্যাম্পাস জব করে টিউশন ফিস ম্যানেজ করা সম্ভব, টিউশন ফিস শুধু ম্যানেজ করা সম্ভব, অথবা আপনার লিভিং এক্সপেন্স এন্ড খাওয়ার খরচ ম্যানেজ করা সম্ভব। বাট দুইটা একসাথে সম্ভব না, এটার জন্য আপনার বাইরে যেতেই হবে। এই জন্য বললাম যে বড় সিটি থেকে আপনার আউটসাইড সিটি যেগুলো আর কি একটু মানে ছোট যেগুলো আর কি ওগুলোতে যাওয়া বেনিফিট। অ্যান্ড কমিউনিকেশন স্কিল ভাই এটা খুব ইম্পর্টেন্ট। আমার আইএলটিএস এর স্কোর ছিল না, আমি ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করছি। বাট আপনি যত সুন্দরভাবে, আমি বলবো অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, আপনার অ্যাকসেন্ট খুবই ফাস্ট এখানে এসে বিল্ড আপ হয়ে যাবে। আমার অ্যাকসেন্ট আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোপুরি। আর ইংলিশে ভাই আমি বলতে পারি ভাই, আমি লিখতে পারি না ঠিক মতো, মানে গ্রামারে অনেক মিস্টেক্স হয়। বাট বলার সময় ভাই আমি প্রচন্ড ফাস্ট কথা বলতে পারি ইংলিশে, অ্যান্ড মানুষ এনজয় করে। আমার আমেরিকায় এসে আমি একদিনও এমন হয় না যে আমি একজন কথা বলতেছি ওনারটা আমি বুঝতে পারতেছি বা ওনারটা আমি বুঝতে পারতেছি না বা উনি আমারটা বুঝতে পারতেছে না। এটা খুব রেয়ার, খুব রেয়ার। আপনার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করা উচিত। আর আহ, আপনার ইনকাম রিলেটেড যদি আপনাদের কারো কোনো কিছু থাকে, আপনাদের এগুলোর কোনো টেনশন নেই। আপনাদের অবশ্যই মিনিমাম 1 বছরের ব্যাকআপ নিয়ে আসা উচিত। যেমন আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম ইন্টারভিউর সময় যে একটা মেয়ে ছিল যে $63,000 স্কলারশিপ, সরি $63,000 ডেফিসিট নিয়ে আসছে, ওর কোনো স্কলারশিপ ছিল না। ও অবশ্যই ওর নিজে থেকে রিচ, দ্যাটস ওয়াই। আমি আসছি সেলফ ফান্ডেড এ, সো আমারটা আমার নিজের করে নিতে হইতেছে। আপনি যদি একটু স্মার্ট হন, একটু চালাক হন, আর
মানে একটু গা বাঁচায় চলতে পারেন, তাহলে আপনি আপনি এখানে প্রচুর রিচ হবেন। এটা আপনার চিন্তা ভাবনার বাইরে। ভাইয়া সরি ফর ইন্টারাপ্টিং, বাট নো প্রবলেম। একটা কথা জিজ্ঞেস করতেছি, সিন্স আপনি হচ্ছে সেলফ ফান্ডেড মেনশন করছেন অনেকবার, তো ইয়েস। আমার সিচুয়েশনটা কাইন্ড অফ ওরকমের। সো আপনার ডেফিসিটটা কত ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আমার ডেফিসিট হচ্ছে, আমি এই যে কারেন্ট সেমিস্টারে আমি পে করতেছি হচ্ছে নিজের পকেট থেকে $12,000 আমার পে করা লাগতেছে। And আগের সেমিস্টার আমার স্কলারশিপ যদি আমি বলি, সেটা হচ্ছে লিভিং এক্সপেন্স, টিউশন ফি সব সহ যেটাকে বলে, সেটা হচ্ছে 50% দেওয়া লাগতেছে। 50% মানে হচ্ছে পার ইয়ার আমার $25,000 দেওয়া লাগতেছে নিজের পকেট থেকে, এন্ড যেটা আমি ম্যানেজ করতে পারতেছি। আর অন ক্যাম্পাসে আমাদের এখানে 20 ঘন্টা যেটা করি, সেটা থেকে মাত্র 14.5 পার আওয়ার আমাদেরকে আমরা কাজ করে পাই। আর বাকিটা আপনাদের বুঝে নিতে হবে কিভাবে আসে। বাট ইনকাম নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই, আপনারা এখানে কিছু না কিছু ম্যানেজ করে নিতে পারবেন। আর আপনি যদি রিচ হন তাহলে তো আলাদা ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নয়ন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, জাস্ট আরেকটা কোশ্চেন আমরা নিব, সেটা আপনারা চ্যাট বক্সে লিখেন, আমরা নয়নের কাছ থেকে সেই অ্যান্সারটা জেনে নিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, চ্যাট বক্স ওপেন আছে, আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন। ইংলিশে কমিউনিকেশন এটা আসলেই আপনি যত বেশি ফ্লুয়েন্ট হবে, আপনার টাইনে নিয়ে যেতে হবে। আপনার আপনার যতই অ্যাকচুয়ালি স্টাডি ব্রিজ ইউএস এর মেইন টার্গেটই হচ্ছে আপনাদের কনফিডেন্স দেওয়া, আপনার ইন্টারভিউ দেওয়া না ওনারা আপনাদের কনফিডেন্স দিবে। আর আমি এখানে আসছি কনফিডেন্স নেওয়ার জন্য ওনাদের থেকে। আমার কনফিডেন্স লেভেল 0 থেকে ওনারা আমাকে 100% নিয়ে গেছে। তো আপনার যত মক দিবেন তত কনফিডেন্স বিল্ড আপ হবে। এন্ড আউট অফ দ্য বক্স যদি কোশ্চেন চলে আসে, আপনার ইংলিশ স্কিল যদি ভালোই না থাকে, তাহলে আপনি অ্যান্সারটা করবেন কিভাবে? আপনি তখন শর্টে অ্যান্সারটা করে দিবেন। আর আপনি যতটা পারবেন কনসাইজলি, প্রিসাইজলি অ্যান্ড স্মার্ট ভাবে অ্যান্সারটা দিবেন, যাতে যেমন আমাকে স্পন্সর জিজ্ঞেস করছে, আমি কিন্তু স্পন্সর অ্যান্সার অনেক বড় করতে পারতাম। আমার চাচা ওখানে থাকে, কেন থাকে, কি করতেছে, এই সেই বহুত কিছু, বাট না, আমি 4 লাইনে শেষ করছি। আপনিও চেষ্টা করবেন এক্সাক্ট টু দ্য পয়েন্টে পারফেক্টলি ওনাকে বলে দিতে যে আমার বাবা আমার স্পন্সর বা আমার মা আমার স্পন্সর, উনি এই কাজটা করতেছে, উনার ইয়ারলি ইনকাম এত। আর উনি যদি বিজনেসম্যান হয়, ওনার বিজনেসটা এইটা, আর ওনার বিজনেসের এতগুলো এমপ্লয়ি আছে। এইভাবে বলে দেন যে শর্ট হবে, বাট উনি যাতে একবার শুনলে বুঝতে পারে যে আপনার আপনি এনাফ রিচ, আপনি আমেরিকা এসে আপনি বিলং করতে পারবেন। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আর ভাইয়াদের থেকে তো অ্যাডভাইস নিলে দ্যাটস এনাফ। আর কনফিডেন্স অবশ্যই রাখবেন, কনফিডেন্স ছাড়া ইন্টারভিউতে লাভ নেই। মুখে স্মাইল রাখবেন। আমেরিকাতে আসার পরে আমি যেটা দেখছি, আমেরিকা যদি একজন একজনকে হেটও করে, বাট ওরা যখন সামনাসামনি আসে, এমন ভাবে ওরা হাসি দিয়ে কথা বলে, মনে হয় ওরা মানে একই আত্মা। কি বলবো ভাই, ওরা পুরো দেহের সাথে মিশে যায় এমন অবস্থা। বাট স্টিল ওরা একজনকে হেট করতে পারে। সো হাসিটা রাখেন, কনফিডেন্স রাখেন, ইনশাল্লাহ আপনাকে আটকানো কেউ নেই। কাউন্টার 10 মেবি আপনার অনেকগুলো লাইভ ইন্টারভিউ নিয়েছিল, তাই না? জি স্যার। ওকে, আপনার কিছু বলা থাকলে শেয়ার করতে পারেন। নয়ন রহমান। Our brother, again, congratulations. It's really appreciated that you got some time for us. You try to help others to to face the journey. So it's really appreciated. And I know you guys are very busy settling down. You guys have to do everything by your own. So it's really tough to get some time for others, but still you try to find some time for us. You try to help others. So it's really appreciated, man. Thank you so much, man. You are the guy who rejected me before 2 days ago. I remember in the time at the moment of my interview period. এই হচ্ছে সেই কাউন্টার নাম্বার 10 যে আমাকে ইন্টারভিউ 2 দিন আগে রিজেক্ট করে দিয়েছিল সকালবেলা, আমার মনে আছে স্টিল। বাট ভাইয়ের কারণে আমার প্রচুর কনফিডেন্স বুস্ট হয়েছে, কারণ আমার ওই দিন মনে হচ্ছে যে আচ্ছা আমার 2 দিন পরে ইন্টারভিউ, ভাই আমাকে কেন সকাল রিজেক্ট করলো, আর আরো বেশি করে প্র্যাকটিস করা উচিত। এন্ড ইয়া, আই রিমেম্বার দিস গাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। It's really appreciated, man. Being one thing that which is, Mr. Noyan, you are our family member. Whenever you get time, please contact with us, and we have a plan with our upcoming students and upcoming sessions. And I think you have the potentiality to input for the future endeavors. Thank you, Mr. Noyan.